হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তোমাদের জন্য নিয়ে চলেছি আপকামিং তোমাদের নার্সিং যে এক্সাম রয়েছে 2024 এএনএম এবং জিএনএম, তার কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। তো আজকে আমরা 500টি গুরুত্বপূর্ণ সেট তোমাদের জন্য নিয়ে আসছি। তো তার মধ্যে কিন্তু আজকে আমাদের পার্ট নাম্বার 3। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু 500টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের এএনএম জিএনএম নার্সিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিসকাশন করব। এই সিরিজটা কিন্তু এইভাবে চলতে থাকবে। তো আজকে আমাদের সেট নাম্বার 3। অলরেডি আমরা আগে দুটো সেট করে ফেলেছি, আলোচনা করেছি, সেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের দেওয়া ছিল। তো আজকে কিন্তু একদম তার থার্ড পার্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। মনে রাখতে হবে এইভাবে কিন্তু আমাদের সিরিজটা চলবে। প্রত্যেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, সবাই কিন্তু খুব ভালোভাবে ক্লাসটা করবে, খুব কেয়ারফুলি ক্লাসটা করবে। 500টা কিন্তু কোয়েশ্চেন তোমাদের জন্য আসতে চলেছে আজকে আমাদের সেট নাম্বার 3। তো আজকে তোমাদের 15টা কোয়েশ্চেনে কিন্তু এখানে ডিসকাশন হবে। তো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। তোমাদের আপকামিং এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সবাই কিন্তু খুব কেয়ারফুলি এবং খুব অ্যাটেন্টিভলি কিন্তু ক্লাসটা করতে থাকবে এবং কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে তোমাদের এক্সামে। এই জন্য একদম ক্লাসগুলো স্কিপ না করে একদম ক্লাসগুলো অ্যাটেন্টিভলি কিন্তু তোমরা করতে থাকো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। চলো, আগের দিন কিন্তু আমরা আগের দুটো ক্লাসে আমরা কিন্তু 30টা কোয়েশ্চেন ডিসকাশন করেছি। তো আজকে আমরা তার একদম পর থেকে কিন্তু ডিসকাশন স্টার্ট করব। একদম 31 নম্বর কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হচ্ছে দ্রুতি একটি ড্যাশ। তো আগের দিনও কিন্তু দেখো আমরা রাশিগুলো নিয়ে, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, সেগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। তো এখানেও দেওয়া রয়েছে, দেখো ভেক্টর রাশি, স্কেলার রাশি, মকর রাশি নাকি কোনোটাই নয়। আগের দিন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে স্কেলার রাশি, ভেক্টর রাশি বা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি যেগুলো রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি, বা স্কেলার রাশি কোনগুলোকে বলছি এবং ভেক্টর রাশি কোনগুলোকে বলছি। তাহলে এখানে দেওয়া রয়েছে দেখো দ্রুতি। দ্রুতি মানে কি? দ্রুতি মানে আমরা জানি যেটাকে আমরা স্পিড বলছি, ঠিক আছে। দ্রুতি মানে হচ্ছে স্পিড, যেটাকে আমরা বলছি স্পিড, যেটাকে বলছি। তাহলে স্পিড দ্রুতি সমান কি? দ্রুতি সমান হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, মনে রাখতে হবে। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, বাই হচ্ছে কি আমাদের সময় চলে আসছে, ঠিক আছে, সময় চলে আসছে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা দেখে নেব যে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে বা স্কেলার রাশি হচ্ছে নাকি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি হচ্ছে। তাহলে আমি যদি ধরি যে আমি এইখান থেকে যাত্রা শুরু করেছি এ পয়েন্ট থেকে, এবং আমি ধরো কোথাও একটা যাব, সেক্ষেত্রে আমি এইভাবে ঘুরে ফিরে, ঠিক আছে, এখানে এলাম, আমি বি পয়েন্টে চলে এলাম, ঠিক আছে, বি পয়েন্টে চলে এলাম। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, তার মানে আমি যে যাচ্ছি এই পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে, সেটা আমি বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে কিন্তু আমি বি পয়েন্টের দিকে যাচ্ছি এবং আলটিমেটলি কিন্তু আমি বি পয়েন্টে পৌঁছালাম। তাহলে এই যে পুরো দূরত্বটা আমি অতিক্রম করলাম এবং যত সময় অতিক্রম করলাম, সেইটার যে অনুপাতটা বা সেইটাকেই আমরা বলছি কিন্তু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাই হচ্ছে গিয়ে দ্রুতি। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এই দ্রুতিটা কি স্কেলার রাশি হবে নাকি ভেক্টর রাশি হবে? দেখো অতিক্রান্ত দূরত্বের কিন্তু কোনো দিক নেই, কোনো একটা নির্দিষ্ট দিকে কিন্তু হচ্ছে না, আমরা যে কোনো দিকেই কিন্তু অতিক্রান্ত দূরত্বটা ধরতে পারি, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্বটা কিন্তু যে কোনো দিকেই ধরতে পারি, সেই জন্য কিন্তু এর কোনো নির্দিষ্ট কিন্তু দিক নেই, কিন্তু একটা মান রয়েছে। তাহলে মান রয়েছে কিন্তু দিক নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নেব? এটাকে কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে, এটা কিন্তু স্কেলার রাশি হয়ে যাচ্ছে। তাহলে মান একটা রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ নেই, সেই জন্য কিন্তু এই দ্রুতি হয়ে গেল আমাদের স্কেলার রাশি, ঠিক আছে। ওকে, এবারে আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 32 কি রয়েছে। দেখো বলছে ঘাত হলো একটি। তাহলে ঘাত কি? ঘাত হচ্ছে গিয়ে কোনো একটা কাজ করার জন্য, ঠিক আছে, তার যে সময় দরকার, ঠিক আছে। ঘাত মানে হচ্ছে কি কোনো একটা কাজ আমরা করছি যতটা কম সময়ের মধ্যে, বা সেই কাজটা করার জন্য যতটা সময় প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তাহলে সেটাকেই আমরা বলছি ঘাত। তাহলে ঘাত হচ্ছে গিয়ে কি? ধরো ক্রিকেট ব্যাটে আমরা যে বলি যে ক্রিকেটের যখন শট মারছে ব্যাটসম্যান, সেক্ষেত্রে বলটা এসে কিন্তু খুব কম সময়ের মধ্যে ব্যাটে আঘাত করলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলটা আবার বেরিয়ে চলে গেল। তাহলে এই যে বলটা চলে আসছে, গতিতে বলটা আসছে, সেটা ব্যাটে আঘাত করলো এবং তার সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেটা থেকে ছিটকে বেরিয়ে গেল। তাহলে এই যে ঘাত কাকে বলবো? তাহলে ব্যাট আর বলের মধ্যে যে ওই যে সংঘর্ষটা, বা ব্যাট আর বলের মধ্যে ব্যাট যে কার্যটা করলো, সেইটাকে সে খুব কম সময়ের মধ্যে যে ঘটনাটা ঘটলো, সেটাকে আমরা বলছি ঘাত। তাহলে এই ঘাত হয়ে যাচ্ছে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, ঠিক আছে, তার একটা মান রয়েছে এবং একটা কিন্তু নির্দিষ্ট দিকে সেটা কিন্তু কাজটা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দ্রুতি হয়ে গেল আমাদের স্কেলার কোয়ান্টিটি আর ঘাত হয়ে গেল ভেক্টর কোয়ান্টিটি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে দেখো,
বলছে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র আমরা ব্যবহার করব। চারটে অপশন দেওয়া রয়েছে, ভালো করে খেয়াল করো। চারটে অপশন কি কি দেওয়া রয়েছে আমাদের? ক্রোনোমিটার দেওয়া রয়েছে, ওডোমিটার দেওয়া রয়েছে, গ্যালভানোমিটার দেওয়া রয়েছে, আর হচ্ছে ফ্যাদোমিটার দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা করে যন্ত্র এবং প্রত্যেকটারই কিন্তু একটা করে কাজ রয়েছে। তাহলে এখানে আমাদের যেটা জানতে চেয়েছে যে সমুদ্রের গভীরতা মাপার জন্য, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে ফ্যাদোমিটার। ঠিক আছে, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করব। ঠিক আছে, সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য ফ্যাদোমিটার। এবারে আমরা আসবো ওডোমিটার, যে যন্ত্রটার কথা বলছি। ওডোমিটার আমরা কোথায় দেখতে পাবো? কোনো একটা যানবাহন সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা জানার জন্য কিন্তু আমরা এই ওডোমিটার বা স্পিড আমরা দেখতে পাই বাইক বা হচ্ছে 4 হুইলার ট্যাক্সিতে। ঠিক আছে, এই যে এইভাবে আমাদের একটা কাঁটা দেওয়া থাকে, তাহলে 10, ঠিক আছে, 20, 30, এইভাবে করে আমাদের 40, 50, ঠিক আছে, এইরকম যে আমরা দেখতে পাই। ঠিক আছে, বাইকের ওপরে যেটা হচ্ছে আমরা স্পিড যতটা ওঠাচ্ছি বা আমরা যতটা স্পিডে যাচ্ছি তার একটা কাঁটা এইভাবে দেখতে পাই, এবং কতটা যাচ্ছি, কতটা দূরত্ব যাচ্ছি সেটা কিন্তু একটা এখানে ছোট্ট একটা বক্সের মধ্যে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের ওডোমিটার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ওডোমিটার। ঠিক আছে, তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কোনো একটা যানবাহন কতটা দূরত্ব অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কিন্তু আমরা জানতে পারছি। আচ্ছা, এবারে ক্রোনোমিটার যন্ত্রটা কি কাজ করছে? ক্রোনোমিটার হচ্ছে কি? ক্রোনোমিটার যন্ত্রটা আমরা কিন্তু দ্রাঘিমা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করছি, বা কত দ্রাঘিমাতে রয়েছে সেটা জানার জন্য আমরা ক্রোনোমিটার ব্যবহার করছি। ঠিক আছে, আমরা জানি যে আমাদের পৃথিবীতে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা রয়েছে। তো সেই দ্রাঘিমা রেখা জানার জন্য আমরা কিন্তু এই ক্রোনোমিটারটা ব্যবহার করব। এবং তার সঙ্গে গ্যালভানোমিটার তোমরা জানো, কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করার জন্য গ্যালভানোমিটার যন্ত্রটা আমরা ব্যবহার করছি ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করার জন্য। ওকে, তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য ফ্যাদোমিটার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 34 কি রয়েছে দেখো? গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব, গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কি শূন্য হতে পারে? আচ্ছা, এখানে সেটাই জানতে চেয়েছে যে অতিক্রান্ত দূরত্বটা কি শূন্য হবে, হতে পারে না, নাকি কোনোটাই নয়। অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কোনোদিনই শূন্য হতে পারে না। অতিক্রান্ত দূরত্ব, আগের দিনও কিন্তু এইরকম একটা কোয়েশ্চেন তোমাদের ছিল, যেখানে কিন্তু বলা ছিল যে গতিবেগটা কি শূন্য হতে পারে নাকি শূন্য হতে পারে না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কখনোই শূন্য হতে পারে না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কোনোদিনই শূন্য হতে পারে না। তার কারণ আমি এখনই বললাম যে আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব। ঠিক আছে, সেটা আমি যে কোনো পথে অতিক্রান্ত দূরত্ব নিতে পারি। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কোনোভাবেই শূন্য হবে না, কিন্তু গতিবেগটা কিন্তু শূন্য হয়ে যেতে পারে। আমরা জানি যে গতিবেগ সমান, আমরা যখন লিখছি যে ভেলোসিটি বা গতিবেগ, তখন লিখছি কি ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই সময় লিখছি যখন ভেলোসিটি বা গতিবেগটা আমরা পরিমাপ করছি। তাহলে সরণ আমরা জানি কি শূন্য হতে পারে, সরণটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গতিবেগটাও শূন্য হয়ে যাবে। তো সেই জন্য গতিবেগটা কিন্তু শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কিন্তু কোনো সময় শূন্য হবে না। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 34 এর জন্য অ্যান্সার হয়ে গেল আমাদের সি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 35 কি রয়েছে বলছে দেখো, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তাহলে আমরা যে টেলিফোনে কথা বলছি বা আমরা যে মোবাইলে কথা বলতে পারছি, ঠিক আছে, বা টেলিযোগাযোগ মানে কি আমরা যে এই যে ধরো টিভিতে নিউজ দেখছি, তাহলে এইগুলোর জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হচ্ছে? তাহলে রাইট অ্যান্সারটা দেখো এখানে কি হবে, অপশনগুলো আমরা দেখে নেব। যে মাইক্রো তরঙ্গ রয়েছে, অতিবেগুনি রশ্মি রয়েছে, অবলোহিত রশ্মি রয়েছে, আর হচ্ছে এক্স রশ্মি রয়েছে। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে মাইক্রো তরঙ্গ। ঠিক আছে, বা মাইক্রো যেটা ওয়েভ আমরা বলছি, মাইক্রো তরঙ্গ, এটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে আমাদের টেলিযোগাযোগের জন্য। ঠিক আছে, তাহলে টেলিযোগাযোগের জন্য আমরা মনে রাখবো যে মাইক্রো তরঙ্গ। অতিবেগুনি রশ্মি তোমরা জানো যে ইউভি রে রয়েছে আমাদের, ঠিক আছে, যেটা আমাদের সূর্য থেকে আসছে ইউভি রে, অতিবেগুনি আল্ট্রাভায়োলেট রশ্মি। ঠিক আছে, তো এই ইউভি রে কিন্তু একটা গুড ইউভি রয়েছে, একটা ব্যাড ইউভি রে রয়েছে। আমরা জানি যেটা ব্যাড ইউভি রে সেটা কিন্তু আমাদের ক্ষতি করছে, আমাদের হচ্ছে বিভিন্ন রকম স্কিন ডিজিজ গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে। এবং এই আল্ট্রাভায়োলেট রেটাকে কে শোষণ করে নিচ্ছে? আমরা জানি যে ওজোন লেয়ার আমাদের রয়েছে, ওজোন লেয়ার O3, ঠিক আছে, ওজোন লেয়ার রয়েছে আমাদের, সেই ওজোন লেয়ার কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু ইদানিং কালে কি দেখছি আমরা, যে পরিবেশ দূষণের কারণে
বিভিন্ন জায়গাতে কিন্তু ওজোন হোল সৃষ্টি হচ্ছে। তাহলে সেই ওজোন হোলের জন্য কিন্তু এই ইউভি রেটা কিন্তু সরাসরি আমাদের আর্থে চলে আসছে এবং আমাদের বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো অবলোহিত রশ্মি, যেটাকে আমরা বলছি ইনফ্রারেড, ঠিক আছে, ইনফ্রারেড, আইআর রে বা ইনফ্রারেড রশ্মি আমরা বলছি, ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে। আচ্ছা, এই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মিটা আমরা ওই যেটা রিমোট কন্ট্রোল বা রিমোট সেন্সিং যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা ইউজ করতে পারছি। আর এক্স রশ্মি তো তোমরা জানো যে এক্স রে, তাহলে এক্স রে আমরা জানি যে আমাদের এক্স রে করার জন্য আমরা দেখি না যে হাড় ভেঙে গেলে বা কোনো কিছু আমাদের শরীরে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জানার জন্য আমরা এক্স রশ্মি ব্যবহার করছি। তাহলে এই এক্স রশ্মি কিন্তু মনে রাখতে হবে, এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্টজেন, ঠিক আছে। তো এক্স রশ্মিটা কিন্তু তিনি ডিসকভার করেছিলেন রন্টজেন 1895-এ, ঠিক আছে, 1895-এ এক্স রে ডিসকভার হয়েছিল, 1895-এ কিন্তু এক্স রে ডিসকভার হয়েছিল বিজ্ঞানী রন্টজেন, ঠিক আছে, জার্মান একজন সায়েন্টিস্ট। তো তিনি কিন্তু এইটাকে আবিষ্কার করেছিলেন এবং এর জন্য প্রথম যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। তাহলে প্রথম নোবেল পুরস্কার যখন চালু হয় 1901, ঠিক আছে, তো সেই প্রথম নোবেল পুরস্কারটা কিন্তু দেওয়া হয়েছিল বিজ্ঞানী রন্টজেনকে, ঠিক আছে, এই এক্স রশ্মি আবিষ্কার করার জন্য। তাহলে এক্স রশ্মিটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন দেখো অনেকদিন আগেই, ঠিক আছে, 1895-এ। কিন্তু যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া চালু হলো বা নোবেল পুরস্কার দেওয়া শুরু হলো, প্রথম কিন্তু তিনি রন্টজেনই পেয়েছিলেন এক্স রশ্মি আবিষ্কারের জন্য 1901-এ। ওকে, তো দেখো এখানে তাহলে রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে মাইক্রোওয়েভ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 36 কি রয়েছে দেখো, তিনটি প্রাথমিক একক দ্বারা গঠিত ভেক্টর রাশি। তাহলে এখানে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, তাহলে তিনটি প্রাথমিক একক দ্বারা বলেছে, তাহলে প্রাথমিক এককগুলো কোনগুলো সেটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রাথমিক একক কোনগুলো, বা যেগুলো আমাদের জানি যে ফান্ডামেন্টাল ইউনিটস, ঠিক আছে, তার মানে যেগুলো থেকে কিন্তু অন্য কোনো রাশির একক কিন্তু গঠন করা যাচ্ছে না, যেগুলোকে ভেঙে দিয়ে অন্য কোনো রাশির কিন্তু একক গঠন করা যাচ্ছে না, সেগুলোই হচ্ছে আমাদের প্রাথমিক একক। তাহলে আমরা জানি যে আমাদের কিন্তু প্রাথমিক এককগুলো কতগুলো রয়েছে, 7টা প্রাথমিক একক কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে, 7টা প্রাথমিক একক রয়েছে, যেগুলো থেকে কিন্তু ভেঙে দিয়ে অন্য কোনো রাশির আর একক তৈরি করা যাচ্ছে না। তাহলে তাদের মধ্যে কে কে রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, ভর রয়েছে, সময় রয়েছে, ঠিক আছে, এছাড়াও কিন্তু তোমাদের তাপমাত্রা রয়েছে, দীপন প্রাবল্য রয়েছে, তড়িৎ প্রবাহ রয়েছে, আর হচ্ছে কি আমাদের পদার্থের ভর বা যেটাকে আমরা বলছি মোল, ঠিক আছে। তাহলে এই 7টা কিন্তু রয়েছে আমাদের। তাহলে এবারে আমাদের দেখে নিতে হবে, এখানে আমাদেরকে বলছে যে তিনটি প্রাথমিক একক, তার মানে কোন তিনটে প্রাথমিক একক দিয়ে গঠিত এখানে একটা আমাদের রাশি রয়েছে। তাহলে অপশনগুলো রয়েছে দেখো, ভরবেগ, ত্বরণ, মন্দন, কোনোটি নয়। তাহলে আমরা জানি যে এখানে ত্বরণ আর মন্দন কিন্তু একই জিনিস, আগের দিন আমরা পড়েছি যে ঋণাত্মক যেটা ত্বরণ হয় সেটাই কিন্তু মন্দন। তাহলে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, মানে ভরবেগ। তাহলে ভরবেগ যখন অ্যান্সার করছি আমরা, তাহলে দেখে নিতে হবে যে কোন তিনটে প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে আমাদের ভরবেগটা গঠিত হচ্ছে। তাহলে ভরবেগ মানে কি হচ্ছে, ভর ইন্টু বেগ, তাহলে এম ভি আমরা বলবো, ভর ইন্টু বেগ এম ভি আমরা বলবো। তাহলে আমরা এখনই বললাম যে ভর হচ্ছে একটা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে, বা মাস, ভর হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট। আর এখানে আমাদের কি রয়েছে, বেগ বা ভি, ভেলোসিটি রয়েছে। তাহলে ভি সমান কি বা ভেলোসিটি সমান আমরা কি জানি, যে সরণ বাই সময়, ঠিক আছে, সরণ বাই সময় আমরা জানি ভেলোসিটি সমান, ঠিক আছে। তাহলে সরণ বাই যখন সময় আমরা লিখছি, তাহলে সরণ মানে কি, সরণ মানেই তো সেই দৈর্ঘ্য, সরণ মানেই তো দৈর্ঘ্য, তার মানে লেন্থ, সরণ মানেই তো দৈর্ঘ্য বা লেন্থ, ঠিক আছে। আর সময় মানে কি, সময় মানেই হচ্ছে টি। তাহলে আমরা এখনই বললাম যে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিটস গুলো 7টা রয়েছে, তাদের মধ্যে দৈর্ঘ্য রয়েছে, ভর রয়েছে, সময় রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু ভরও রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, আবার সময়ও রয়েছে। তাহলে তিনটে ফান্ডামেন্টাল ইউনিটস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই যে এমভি বা ভরবেগ, এটাই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার, যেটা তিনটে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক দ্বারা গঠিত হচ্ছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 37-এ আমরা চলে আসবো। কি বলছে, বস্তুর ভর বাড়লে, যদি বস্তুর ভর বাড়ে সেক্ষেত্রে তার জাড্য কি হবে, অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, কমবে, বাড়বে, একই থাকবে, নাকি কোনোটাই নয়। তাহলে জাড্যের ধারণা আমরা কিন্তু আগের দিন দেখেছিলাম, কোয়েশ্চেনের মধ্যে ছিল যে নিউটনের যে প্রথম গতিসূত্র রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জাড্যের ধারণা পাচ্ছি। সেখানে দুটো আমরা জাড্য দেখেছিলাম, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য, ঠিক আছে। তাহলে এখানে সেই কোয়েশ্চেনটাই দিয়েছে একটু ঘুরিয়ে, যে ভর বাড়লে বস্তুর জাড্যটা কি হবে। তাহলে কোনো একটা বস্তু যদি ভর বাড়ে সেক্ষেত্রে কি হবে, তার জাড্যটা নিশ্চয়ই অবশ্যই করে বাড়বে। তার কারণ
বস্তুটা যত ভারী হবে তত কিন্তু আমাদের সেটাকে সরাতে বেশি কিন্তু বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কোনো একটা হালকা বস্তুকে সরাতে আমাদের যতটা বল প্রয়োগ করতে হয়, নিশ্চয়ই ভারী বস্তুকে সরাতে গেলে তার থেকে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তার কারণ কি, তার মধ্যে যে সেই স্থিতিজাড্যটা রয়েছে, সেই স্থিতিজাড্যটা অনেক বেশি, সেই জন্য সেটাকে সরাতে গিয়ে আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে অবশ্যই করে বস্তুর ভর যত বাড়বে, ঠিক আছে, যত বড় পাথর হবে আমাদের উঠাতে কষ্ট হবে বা আমরা সেটা কিন্তু তুলতেই পারবো না, তার জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন হবে। তাহলে ভর যত বাড়বে তত জাড্যটা বাড়ছে, স্থিতিজাড্যটা ততই কিন্তু সেখানে বাড়তে থাকবে। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোয়েশ্চেন নাম্বার 38 এখানে কি বলেছে, এটা কিন্তু আগের দিনও এই কোয়েশ্চেনটা আমরা করেছি যে কার্য হলো একটি, তাহলে কার্যটা কি ধরনের রাশি এখানে সেটা আমাদেরকে কিন্তু জানতে চেয়েছে, যে স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, মানে স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। তো আগের দিন আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে কার্য যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে গিয়ে কি স্কেলার কোয়ান্টিটি, আমি আগের দিনও বলেছিলাম। তাই মনে রাখতে হবে যে কার্য সমান হচ্ছে এফ এস কস থিটা, ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। তার কারণ কার্যের স্কেলার রাশি কেন হয়ে যাচ্ছে, কার্য যেটা করছি, ঠিক আছে, কার্য মানে কি আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি তার ফলে বস্তুর হচ্ছে সরণ হচ্ছে, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট ঘটছে, সেই জন্যই কিন্তু আমরা বলছি এটাকে কার্য। যদি ডিসপ্লেসমেন্ট বা সরণ না ঘটে বস্তুর উপরে বল প্রয়োগ করার পরেও, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কাজ বলতে পারছি না। তাহলে এই যে কার্যটা তার কিন্তু একটা মান রয়েছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, কোনো দিকে আমরা ডিসপ্লেসমেন্ট করব সেরকম কিন্তু বলা নেই, ঠিক আছে। তার মানে ডিসপ্লেসমেন্টটা যে কোনো দিকে হতে পারে, তার কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কিন্তু তার একটা মান রয়েছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এসআই পদ্ধতিতে কার্যের একক, আগের দিন এটাও আমরা করেছিলাম যে এসআই পদ্ধতিতে কার্যের একক কি হচ্ছে। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে এসআই বলেছে, এসআই ইউনিট, তাহলে আমরা কি বলবো জুল, ঠিক আছে, এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। আর এটা হচ্ছে আমাদের আরটা হয়ে যাচ্ছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে বা সিজিএস ইউনিট হয়ে যাচ্ছে এটা আমাদের কার্যের, ঠিক আছে, সিজিএস ইউনিট হয়ে যাচ্ছে আর্গ। ওয়াট আমরা পড়েছিলাম পাওয়ারের, ঠিক আছে, ওয়াট হচ্ছে পাওয়ার বা হচ্ছে ক্ষমতার যেটা একক ওয়াট, ঠিক আছে, আর নিউটন হচ্ছে বলের একক, ঠিক আছে, নিউটনটা হয়ে যাচ্ছে বলের একক। তাহলে প্রত্যেকটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে কোনটা কার একক বা কোনটা কার ইউনিট রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। বলছে একটি কার্যহীন বলের উদাহরণ দাও। তাহলে এক্ষুনি আমরা কিন্তু পড়লাম যে কার্য ব্যাপারটা কি বা তার ইউনিটটা কিন্তু আমরা দেখলাম। এবারে আমাদেরকে বলেছে যে কার্যহীন বল, ঠিক আছে, কার্যহীন বলটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো যেগুলো একটু আলাদা রকম, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে দিতে পারে। তাহলে কার্যহীন বলটা কি হয়ে যাচ্ছে, আমরা দেখেছি যে আমরা যে কার্যের যে রাশিমালাটা লিখেছিলাম W is equals to Fs cos থিটা, ঠিক আছে, এই Fs cos থিটার ক্ষেত্রে আমরা দেখেছি যে থিটার মানের উপর নির্ভর করছে কিন্তু কার্যের মানটা, ঠিক আছে, থিটার মানের উপর বা cos থিটার যে মান তার উপরে কিন্তু নির্ভর করছে আমাদের কার্যের মানটা। তাহলে থিটা যদি সমান কি হয়ে যায়, থিটা যদি সমান 0 ডিগ্রি হয়ে যায় আর থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু কার্যের মানের উপর অনেকটাই প্রভাব ফেলছে। তাহলে থিটা যদি আমাদের কি হয়ে যায় না 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি আমরা পাবো কার্যের মানটা, ঠিক আছে, থিটা 0 ডিগ্রি হয়ে গেলে কার্যের মানটা সবচেয়ে বেশি হবে। আর থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, আমরা জানি যে cos 90 এর মান কিন্তু অ্যাকচুয়ালি কত হয়ে যায়, cos 90 এর মান সমান কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা যদি দেখি যে cos 90টা 0 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কাজটাও আমাদের কিন্তু পুরোপুরি 0 হয়ে যাবে। তাহলে এমন একটা পজিশন বা এমন একটা সিচুয়েশন যেখানে দেখা যাচ্ছে এই থিটাটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখানেই কিন্তু এই কার্যহীন বলটা কিন্তু ঘটছে। যেখানে থিটাটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে সেখানেই কিন্তু এই কার্যহীন বলটা ঘটছে, ঠিক আছে। তাহলে আমরা বইতে উদাহরণ পড়েছি যে একটা লোক সুটকেস নিয়ে হাতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সুটকেস হাতে নিয়ে এইভাবে সে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কার্যহীন বল ঘটছে। তার কারণ সুটকেসটা এইভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে, সোজা সুটকেসটা নিয়ে লোকটা হেঁটে যাচ্ছে, আর অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে এই যে এখানে যে তাদের যে কোণটা উৎপন্ন হচ্ছে, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা ব্যাগ হাতে নিয়ে বা ভারী সুটকেস হাতে নিয়ে যাই, ঠিক আছে, আমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দেখবো যে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমরা কার্য করছি না, ঠিক আছে, কার্যহীন বল কিন্তু সেখানে ঘটে যাচ্ছে।
আচ্ছা, এখানে যে আমাদের অপশনগুলো দেওয়া রয়েছে ভালো করে খেয়াল করলে দেখবে যে অভিকেন্দ্র বল, মহাকর্ষ বল, স্থির তড়িৎ বল নাকি চুম্বক বল। অভিকেন্দ্র বল যেটা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অভিকেন্দ্র বল। ঠিক আছে, অভিকেন্দ্র বলটা কি আমরা দেখে নেবো একটু। যে ধরো কোনো একটা পাথরকে আমরা সুতোতে বেঁধে ঘোরাচ্ছি, ঠিক আছে, কোনো একটা পাথরকে আমরা সুতোতে বেঁধে ঘোরাচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি একটা এরকম বৃত্তাকার পথে যেটা ঘুরতে থাকবে। ঠিক আছে, কোনো কারণে যদি আমাদের এই পাথরটা হাত থেকে ছাড়া হয়ে যায় তাহলে সে কিন্তু এইভাবে কিন্তু তার স্পর্শক বরাবর বেরিয়ে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে তাদের যে কোণ বা অ্যাঙ্গেলটা দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সেই কারণে কিন্তু এখানে আমাদের সেই 90 ডিগ্রি যেহেতু এফএস কস থিটা আমি বললাম এখনই কস 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, অভিকেন্দ্র বল। আবার মহাকর্ষ বলও কিন্তু সেই সেম, সূর্য আমাদের এখানে সেন্টারে রয়েছে, এখানে রয়েছে আমাদের সূর্য, আর তার চারদিকে কিন্তু কেন্দ্র করে এই পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো কিন্তু ঘুরছে। তাহলে সূর্য কিন্তু এখানটা এইভাবে টেনে রেখেছে বা মহাকর্ষ বল অভিকর্ষ বলের দ্বারা। আর যদি বাই চান্স এই অভিকর্ষ বল বা মহাকর্ষ বলটা কোনো কারণে চলে যায় বা কোনো কারণে যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রহ যেগুলো রয়েছে তারা কিন্তু এইভাবে এই স্পর্শক বরাবর বেরিয়ে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যে কোনটা হয়ে যাবে সেটা কিন্তু 90 ডিগ্রি। তো সেই জন্য এখানে কিন্তু দুটোই অ্যান্সার হবে, ভালো করে কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু অপশনগুলো দুটোই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, যে কোনো একটা কিন্তু এখানে অ্যান্সার করা যায়। তো এক্সামে আশা করি তোমাদের এরকম অপশন দেবে না, তো সেই জন্য একটু ভালো করে কিন্তু ব্যাপারটা বুঝে নেবে। ঠিক আছে, কার্যহীন বল কেন হচ্ছে এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আর কোনোভাবে সমস্যা হবে না। তাহলে আমরা যেখানেই দেখতে পাবো যে কস থিটা বা কস থিটার মানটা যেখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমাদের এই কার্যহীন বলটা কিন্তু হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে একটি সংরক্ষী বল কনজার্ভ ফোর্স। ঠিক আছে, যেটাকে আমরা বলছি, তাহলে সংরক্ষী বলের উদাহরণ দাও। ঘর্ষণ রয়েছে, ধাক্কা রয়েছে, মহাকর্ষ রয়েছে, টান রয়েছে। তাহলে আমরা জানি এটা সংরক্ষী বলের উদাহরণ কি হচ্ছে মহাকর্ষ, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 42 বলছে ক্যামেরায় ব্যবহৃত হয়, তাহলে ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, উত্তল লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স নাকি কোনোটাই নয়। তাহলে ক্যামেরাতে ব্যবহৃত হচ্ছে আমাদের উত্তল লেন্স। ঠিক আছে, এই উত্তল লেন্সকে আমাদের ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট গতিশক্তি। কোয়েশ্চেন নাম্বার 43 কি রয়েছে দেখো, বলছে গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, হতে পারে না, হবেই নাকি কোনোটাই নয়। গতিশক্তি তাহলে ঋণাত্মক হচ্ছে কিনা তার জন্য কিন্তু আমরা দেখে নেবো যে গতিশক্তির যে গাণিতিক ফর্মটা যেটা রয়েছে আর কি, ম্যাথমেটিক্যাল যেটা ফর্মটা রয়েছে, আমরা যদি দেখি এখানে আমাদেরকে বলেছে কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই যে গতিশক্তিটা সেটা কিন্তু দেখো এখানে আমরা যদি দেখি এটা কিন্তু কোনোভাবেই ঋণাত্মক হচ্ছে না। ঠিক আছে, এই গতিশক্তিটা কিন্তু কোনোভাবেই ঋণাত্মক হচ্ছে না। এখানে এম ভি স্কোয়ার রয়েছে, একটা স্কোয়ার ফর্মে রয়েছে। আর মাসটা আমরা জানি যে এই যে বস্তুর যে মাস রয়েছে বা ভর রয়েছে সেটা কিন্তু কোনোদিনই ঋণাত্মক হচ্ছে না। বস্তুর ভর মানে বস্তুর মধ্যে যতটা পদার্থ রয়েছে সেটা কোনোদিন ঋণাত্মক হবে না। আর এখানে আমাদের রয়েছে ভি স্কোয়ার, তাহলে কোনো কারণে যদি আমাদের ভিটা ঋণাত্মকও হয়ে যায়, ঠিক আছে, ঋণাত্মকও যদি হয়ে যায় সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার রয়েছে, আমরা জানি কোনো কিছুকে বর্গ করে দিলে কি হয় সেটা কিন্তু পজিটিভে চলে আসে, মাইনাসের স্কোয়ার করে দিলে বা সেটাকে কিন্তু তার বর্গ করে দিলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যায় বা ধনাত্মক হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এটা কোনোদিনই আমাদের ঋণাত্মক হবে না। ঠিক আছে, গতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 44 কি রয়েছে, এইটা একদম ইজি কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 44 এগুলো কিন্তু খুব কমন কোয়েশ্চেন, ভালো করে কিন্তু এগুলোর অ্যান্সার করে আসতে হবে। বলছে এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, হর্স পাওয়ার মানে আমরা জানি এটা কিন্তু একদম ইজি কোয়েশ্চেন, এগুলো কিন্তু তোমাদের বইতে দেখতেই পাবে তোমরা, দেওয়া রয়েছে যে 746। ঠিক আছে, অপশন বি তে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে দেখো কোয়েশ্চেন নাম্বার 45 বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি, বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি কি বলছে, বলছে থাকতে পারে, থাকতে পারে না, থাকবে কি থাকবে না বলা সম্ভব নয়। বস্তুর ভরবেগ ছাড়া কিন্তু বস্তুর শক্তি অবশ্যই করে এখানে থাকবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো এই পর্যন্তই কিন্তু আজকের সেটটা ছিল, এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন।
তো অবশ্যই করে কিন্তু তোমরা কোয়েশ্চেন গুলো ভালো করে করতে থাকবে। আমরা কিন্তু 500টা যে তোমাদের কোয়েশ্চেন যে সিরিজটা স্টার্ট করেছি, এখানে কিন্তু পরপর এইভাবে সিরিজগুলো তোমাদের আসতে থাকবে। অবশ্যই করে কিন্তু প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখবে, যেটা কিন্তু তোমাদের আপকামিং যেটা এএনএম জিএনএম রয়েছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন, এবং যেই টপিকগুলো থেকে কিন্তু ডিসকাশন হচ্ছে সেই টপিকগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একদম, এখানে তোমাদের অ্যানসার কিটাও দেওয়া থাকছে, নিজেরা কিন্তু এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, বা টেলিগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই করে জয়েন করবে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাচ্ছ, সেখানে জয়েন করলে সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফস গুলো কিন্তু পেয়ে যাবে, এবং এখান থেকে কোয়েশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।